নয়ন আর আমি এবার বিদেশ যাচ্ছি। অফিসকে বুড়ো আঙুল দেখিয়ে এবার চললাম সুদূর আফ্রিকাতে, ওয়াইল্ড লাইফ অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। বেশ কিছু মাস আগে থেকে ঠিক হয়ে রয়েছে আমরা দুই বন্ধু মিলে একটা অ্যাডভেঞ্চার ট্রিপ করব আফ্রিকার মাসাই মারা গ্রামে। সেই মতো ট্রাভেল এজেন্সির সঙ্গে আমাদের কথাও হয়ে রয়েছে। দিন ক্রমশ এগিয়ে আসায় নয়ন ও আমার উত্তেজনা আরও বাড়তে লাগলো। মাত্র একদিন বাকি, আর তারপরেই সোজা প্লেনে করে আমরা আফ্রিকা। আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে। এতদিনের প্ল্যানটা অবশেষে সাকসেসফুল হতে চলেছে ভাবলেই আনন্দে আমার গা একেবারে শিউরে উঠছে। সত্যি, আমরা যে বিদেশ যাব তা ভাবতেই পারছি না। শোন রাহুল, ব্যাগপত্র একদম ঠিক মতো গুছিয়ে নিস। এটা কিন্তু কোনো কাছাকাছি জায়গা নয়, সেই সুদূর আফ্রিকা। তাই চাইলেও ফেলে রেখে যাওয়া কোনো জিনিস আমরা কিন্তু নিতে আসতে পারবো না। তাই সব কিছু ভালোভাবে গুছিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, একদম, কোনো চিন্তা করিস না, আমি সব গুছিয়ে নেব। এই দাঁড়া দাঁড়া, ভবেশ দা ফোন করছে। হ্যাঁ, দেখ কি বলে। হ্যালো। হ্যাঁ ভবেশ দা বলো। হ্যালো নয়ন। হ্যালো। হ্যাঁ গো ভবেশ দা বলো। তাহলে আগামী পরশু তোমাদের ফ্লাইট, সঠিক সময় মতো এয়ারপোর্টে চলে এসো। একদম ভবেশ দা। আচ্ছা, ছাড়লাম তাহলে। তারপর আগামী পরশুদিন নয়ন ও আমি ফ্লাইটে করে পাড়ি দিলাম সুদূর আফ্রিকার উদ্দেশ্যে। ফ্লাইট থেকে আমরা যখন নামলাম তখন ঘড়ির কাঁটায় দুপুর 2:30। নয়ন, ফাইনালি আমরা তাহলে এসে পৌঁছালাম আফ্রিকায়। উফ, মনটা একেবারে আনন্দে ভরে যাচ্ছে রে। ইচ্ছা করছে দু হাত তুলে নাচি। রাহুল, নয়ন, তোমরা এদিকে এসো। তোমাদের জন্য এই গাড়িটির ব্যবস্থা করা হয়েছে। আমরা সাইট সিন করতে করতে হোটেলে উঠবো, কেমন? একদম। তারপরে আমরা আফ্রিকার মাসাই গ্রামে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা হলাম এবং যাওয়ার পথে আমরা চারিদিকে দৃশ্য উপভোগ করতে লাগলাম। আফ্রিকায় যেন হতবাক হয়ে যাচ্ছিলাম এই প্রাকৃতিক দৃশ্য দেখে। নয়ন, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, আফ্রিকা এত সুন্দর। আমার তো মনে হচ্ছে যেন স্বর্গে এসে গেছি। এই, ওই দেখ, জেব্রা। আরে তুই ওই দিকে তাকা, দেখ কি সুন্দর। সোনালী ঘাসের ওপর দুটো সিংহ শুয়ে আছে। হাতির পালগুলো দেখ, মনে হচ্ছে কোনো ডিসকভারি চ্যানেলের মধ্যে আমরা ঢুকে গেছি, বল। একদম ঠিক বলেছিস। এইভাবেই এক জীবন্ত কল্পকথার মধ্য দিয়ে গাড়ি করে আমরা বিচরণ করতে থাকলাম এবং আফ্রিকার সৌন্দর্য পরিদর্শন করতে করতে পৌঁছালাম মাসাই মারা গ্রামে। তাহলে এটাই সেই আফ্রিকার বিখ্যাত মাসাই মারা গ্রাম। হ্যাঁ রে রাহুল, আমার তো একটা দারুণ ব্যাপার লাগছে। এই যে মানিকজোর, শোনো এদিকে। তোমাদের জন্য এই মাসাই হাটটির ব্যবস্থা হয়েছে। আশা করি মাসাই হাটে থাকতে তোমাদের খুব ভালোই লাগবে। আর এটা হলো নিতাইদা, এখানকার স্থানীয় গাইড। কোনো সুবিধা অসুবিধাতে উনি তোমাদের সাহায্য করবেন। ভবেশদা যখন আমাদেরকে কথাগুলো বলছিলেন তখন আমরা একটু অন্যমনস্ক হয়ে সেখানকার গোষ্ঠীদের দেখছিলাম, আর তারাও যেন দূর থেকে আমাদের দেখছিল ও নানান রকমের শব্দ করছিল মুখে, যা আমরা বুঝতে পারছিলাম না। আমি কি বললাম শুনেছো? হ্যাঁ ভবেশ দা, শুনেছি, কিন্তু আপনি কোথায় থাকবেন? পাশে একটা মাসাই হাট আছে, আমি সেখানে থাকবো। আচ্ছা ভবেশদা, বলছিলাম যে ওরা আহ, ওরা ওরা এখানকার জনগোষ্ঠী মাসাই। দাঁড়াও,
নিতাইদাকে বলে ওদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। নিতাইদা, রাহুল ও নয়নকে একটু পরিচয় করিয়ে দিন তো ওদের সাথে। তারপর নিতাইদা আমাকেও নয়নকে সেখানকার জন গোষ্ঠী মাসাইদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। বেশ কিছুক্ষণ আমরা ওদের একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করলাম এবং তারপর ভবেশদা বলল, তাহলে আমি এখন এলাম, আর কোনো দরকার হলে নিতাইদাকে বলবে। চিন্তা নেই, নিতাইদা বাঙালি লোকই আছে। ঠিক আছে। ভবেশদা চলে গেল। আমি আর নয়ন আমরা নিজেদের ঘরে যেতে লাগলাম। হঠাৎ পেছন থেকে ডেকে নিতাইদা বলল, শোনো ছেলেরা, রাতের বেলা একদম বাইরে কিন্তু বেরোবে না। এই গ্রামে রাতের বেলা বেরোনো নিষেধ, তাই আগে থেকে সাবধান করে দিলাম। এই আমি এখন আসছি, ঠিক আছে? দূর সব ফালতু কথা, সব আমাদের ভয় দেখানোর জন্য বলছে, বুঝলি তো? মনে হয় জন্তু জানোয়ার ঘোরে, সেই জন্যই বলা হলো। তবে ঘরের বাইরে এরকম ওয়াইল্ড লাইফ দেখতে পেলে ভালোই হয় বল। উফ, একদম ভেবেই কেমন গায়ে কাটা দিচ্ছে ভাই, খুব এক্সাইটেড লাগছে ভাই। আরে ওসব ছাড়, এদিকে দেখ ভাই, হাটটা তো কি দারুণ রে, জাস্ট আলাদাই একটা ফিল হচ্ছে, জানিস তো? বেশি দেরি না করে রাতের খাবারটা খেয়ে শুয়ে পড়ি চল। কাল সকাল সকাল আবার নতুন অ্যাডভেঞ্চার, কি বলিস? ঠিক বলেছিস, চল চল খেয়ে নি। তারপর আমিও নয়ন খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়ার প্রস্তুতি নিতে থাকলাম। আরে এই জল কোথায় রে? ঘরে জল নেই? ভাই তুই জলের জগটা নিয়ে আয় তো। আচ্ছা তুই তাহলে ঘরে থাক, আমি জলটা নিয়ে আসছি। কোথায় গেল, কোথায় যে গেল জলের জগটা? ওই তো। ও কি, ও কি, মনে হচ্ছে যেন কোথাও আগুন জ্বলছে। হ্যাঁ, ভালো করে তো স্পষ্ট দেখাও যাচ্ছে না। কিরে নয়ন, জলটা নিয়ে আয় তাড়াতাড়ি। এই রে, ওদিকে আবার রাহুল ডাকছে। হ্যাঁ, যাই যাই যাই। এই নে জল। এত সময় লাগে বুঝি? না মানে এমনি। এই আমার ফোনে বেশ কিছু ছবি আর ভিডিও তুলেছিলাম, দেখবে একবার? কই আমায় দেখা। আমার ফোনে তোলা ছবি ভিডিও দেখতে দেখতে কখন যে রাত গভীর হয়ে গেল তা আমরা বুঝতে পারলাম না। ঠিক এমন সময়ে কি ব্যাপার বলতো নয়ন, এই চারপাশে কি কোথাও অনুষ্ঠান হচ্ছে নাকি? কি জানি ভাই, আমিও তো সেটাই ভাবছি। রাহুল, একবার এদিকে আয় দেখি। ওই দেখ, ওই দেখ, মশাল হাতে হুঙ্কার করতে করতে কারা যেন এগিয়ে আসছে ক্রমশ আমাদের দিকে। কিন্তু এই ওরা কারা? বিদঘুটে চেহারা, হাতে বর্ষা। এখন কি হবে রাহুল? জানলার ফাঁক দিয়ে আমিও নয়ন দেখতে পেলাম কয়েকজন হাতে বর্ষা নিয়ে ও মুখে অদ্ভুত একটি গর্জন করতে করতে ক্রমশ এগিয়ে আসছে। হে কি, রাহুল, রাহুল, ওরা তো ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসছে। রাহুল, রাহুল, এই রাহুল, এই এই কি ভাবছিস রে? আরে তাড়াতাড়ি দেখ। রাহুল, এই রাহুল, তোর চোখে কি হলো? হ্যাঁ, তোর চোখ এমন লাল হয়ে গেল কি করে? রাহুল, এই রাহুল। ওরা আসছে, আসছে ওরা, ওরা আমাদের কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। ঠিক এমন সময় ঘটে গেল একটি ভয়ঙ্কর ঘটনা। কেউ যেন দরজার বাইরে প্রায় 25 থেকে 30 বার জোরে জোরে ধাক্কা দিয়ে চলেছে। কে? কথা কেন বলছো না? কে বাইরে? দরজা খোল। এত রাতে? না! একজন কঙ্কালের মতো বিদঘুটে চেহারার লোক দরজার বাইরে থেকে ঢুকে এলো। আমাদের
আমাদের ঘরে। সে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস যেন পুরো ঘরটাকে আবদ্ধ করে নিল। তোমরা কারা? আর আর এত ঠান্ডা বাতাস আসছে কোথা থেকে? রাহুল, আবার কেমন একটা হচ্ছে। কঙ্কালের মতো বিদঘুটে চেহারার লোকটি ক্রমশ এগিয়ে আসতে থাকে এবং অন্যদিকে নয়নের দম আটকে যাচ্ছে। আমি তখন নিজের মধ্যে নেই। আবার কেমন একটা হচ্ছে, সামনে অন্ধকার ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। আমাদের সঙ্গে এসব কি হচ্ছে? সেই রাতে আর কি কি হয়েছিল আমরা জানি না। পরের দিন সকালবেলা, আরে এরা এখানে অজ্ঞান অবস্থায় কিভাবে পড়ে আছে বলো তো? এই ছেলে, এই তোমাদের কি হয়েছে? আরে এই ছেলে, ওঠো, মনে হচ্ছে এই একটু জল দিতে হবে। আমরা আমরা কোথায়? হ্যাঁ, আমরা কোন জায়গায়? সেটাও তো আমারই কথা। তোমরা ঘর ছেড়ে এসে কেন এই হাটের বাইরে অজ্ঞান অবস্থায় পড়ে আছো বলো তো? আমি বলছি সবটা। কাল রাত্রে কি হয়েছিল। আমি তোমাদের বলেছিলাম রাতের বেলা এই ঘরের বাইরে বেরোতে না, কিন্তু তোমরা আমার কথা শুনলে না। শোনো বলি তবে, আজ থেকে অনেক বছর আগে দুই ট্রাইবেল গোষ্ঠীর মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়েছিল। সেই যুদ্ধে একটি গোত্র অন্য একটি গোত্রকে পরাজিত করে এবং নিহত যোদ্ধাদের মৃত্যুর পর তাদের আত্মাদের শান্তি হয়নি। তাই তারা প্রতি রাতে ঢাক ঢোল বাজিয়ে ও মশাল জ্বালিয়ে নৃত্য করে এবং তারা তাদের গ্রামে এখনো নতুনদের পছন্দ করে না। মনে করে সবাই তাদের গ্রাম দখল করতে আসছে। নিতাইদার মুখে এসব কথা শুনে যেন স্তব্ধ হয়ে গেলাম। কি? তার মানে গতকাল রাতে আমরা যাদেরকে দেখেছিলাম তারা আসলে আত্মা ছিল? এও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তবে একটা কথা জেনে রেখো, এই গ্রামের প্রবীণরা বলতেন তোমাদের শরীরে এখন ওদের ছাপ লেগে গেছে। তাই যত দূরেই যাও না কেন, ওরা পুরোপুরি কখনো ছেড়ে যাবে না। আফ্রিকার সুন্দর দৃশ্যের সঙ্গে সঙ্গে আমাদের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো সারা জীবনের জন্য।